যাও ক্লাস নিচ্ছি, যাও যাও যাও। ওকে, আসসালামু আলাইকুম। সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা এটা চেক করো, ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম সালাম। আমার কথা কি তোমরা কি ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং সাউন্ডটা কি ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। হোপফুলি সাউন্ড ঠিক আছে এবং আমরা আজকের ক্লাসটা স্টার্ট করতে পারি। এবং প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আজকে একটু টেকনিক্যাল কারণে ক্লাসটা শুরু হতে একটু লেট হয়ে গিয়েছে। তো হোপফুলি সব কিছু ঠিক আছে এবং দেখা যাচ্ছে তো আজকে খুব চমৎকার একটা ক্লাস হবে, সেটা হচ্ছে অপরিচিত গল্পের উপর। এবং অপরিচিত গল্পের আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব, এর পরের ক্লাস আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ওকে, সো হোপফুলি ঠিক আছে এবং ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা একটু আরম্ভ করি। ওকে, তুমি কি দেখতেছো না যে এটা যে এই ক্যামেরাটা যে নিচে ইয়ে হয়ে আছে? তুমি দেখতেছো না যে এটা নিচে ইয়ে হয়ে আছে? এখানে কি দেখো, ওখানে দেখো না, গ্রুপে অ্যাড আছে না? এখনো দেখতেছি না। আমি বলছি তুমি গ্রুপে দেখো, ইভিআই গ্রুপে দেখো, ফ্রেম ঠিক নাই। ঠিক আছে, ওকে। যাও যাও, আই যাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে এখন। জি, তাহলে আমরা শুরু করতে পারি আমাদের আজকের ক্লাস। হোপফুলি সবকিছু ঠিক আছে এবং ওকে, এখন ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ? ঠিক আছে, ওকে। ব্যাপারটা হচ্ছে আসলে মানে ক্লাস শুরু করতে গেলে মানে খুব ইয়ে হয় যে বারবার একটা জিনিস বলা লাগে, প্রত্যেকদিন একই কাজ ওর হচ্ছে বলা লাগে। ও দেখতেছে যে ফ্রেমটা ঠিক নেই, ওকে প্রতিদিন বলছি যে ফ্রেমটা তুমি হচ্ছে ঠিক করে নিয়ে, এখন এটা সবসময় বলা লাগে, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। আমরা প্রথমে এটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা তার সম্পর্কে একটু জানি। তো তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি হচ্ছে? ভানু সিংহ ঠাকুর। আমি এগুলো নিয়ে আলোচনা করবো না খুব বেশি, এখানে যেগুলো আছে এগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবা। এরপর এখানে তার কাব্য যেগুলো রয়েছে, মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালি, খনিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, এগুলো পড়ে নিও। এখানে আর যাচ্ছি না, অনেক ঘটনা রয়েছে। আমরা অপরিচিত গল্পে চলে যাচ্ছি সরাসরি। এগুলো তোমরা হচ্ছে লেখক পরিচিত যেটা, ওটা ওখান থেকে পড়ে নিও। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। তো ভাইয়া খেয়াল করে দেখো, তো আমরা আজকে বেসিক্যালি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অপরিচিতা। এই যে গল্পটা রয়েছে, এই গল্পের আসলে বিষয়বস্তু, এই গল্পের বিষয়বস্তু হচ্ছে তৎকালীন সময় যে যৌতুক প্রথা ছিল, এই যৌতুক প্রথা নিয়ে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন। যৌতুক প্রথা নিয়ে তিনি কি করেছেন, এই গল্পটা তিনি আসলে লিখেছেন, বুঝছো? আচ্ছা, তাহলে এটা তিনি লিখেছেন। এখন এই গল্পে আমরা নায়িকার রূপে যাকে দেখি তার নাম হচ্ছে কল্যাণী। এই কল্যাণী মূলত সে যৌতুক প্রথার শিকার হয়েছে। আর নায়ক, তার নাম হচ্ছে অনুপম। কিপম
অনুপম। ওকে, তো এই অনুপম সে ছিল নায়ক, কিন্তু তার আসল অভিভাবক হচ্ছে তার মামা। এই মামার কথাই সবকিছু হয়। মামা মেয়ে দেখলো সবকিছু ঠিকঠাক, তো বিবাহের সময় এই মামা অনেক বেশি, তিনি নিজেকে অসামান্য চালাক চতুর মনে করেন। এজন্য তিনি কন্যার বাপে যেই গহনা দিবে সেই গহনা আসলে দামে দরে সবকিছু ঠিকঠাক আছে কিনা সে এটা পরীক্ষা করবে। কারণ বিয়ে যদি হয়ে যায়, স্বর্ণ যদি কম দেয় তাহলে এটার কোনো প্রতিকার নাই। বিয়ে হয়ে গেছে, স্বর্ণ কম দিছে, এখানে তুমি কি সালিশ ডাকবা? কিছুই করার নাই। তো এই জন্য ভাই কল রে। আচ্ছা, তো এই জন্য ঘটনা যেটা হলো সেটা হচ্ছে, তো এই মামা সে শ্যাকরা নিয়ে যায়। শ্যাকরা মানে বুঝো যে গহনা ফরক করে, যাচাই করে, শ্যাকরা নিয়ে যায়। তখন কন্যার বাপ শম্ভুনাথ বললো আমি মেয়ে বিয়ে দিব না, যারা মনে করে আমার কন্যার গহনা আমি চুরি করবো তাদের হাতে আমি মেয়ে বিয়ে দিব না। অনেক ঘটনা আছে, আমরা পুরো গল্পটা আমি আর সামারি না করি, পুরো গল্পে আমি চলে যাই, গেলে তোমরা ভালো করে বুঝতে পারবা। তো প্রথমত এইটা অনুপমের জবানিতে বর্ণনা করা হয়েছে। আর এই যে আমাদের এই যে অনুপম রয়েছে, কি পম? অনুপম। এই অনুপম সে উত্তম পুরুষের জবানিতে বর্ণনা করা হচ্ছে। উত্তম পুরুষ মানে কি বুঝতে পারতেছ? উত্তম পুরুষ বলতে বোঝানো হচ্ছে যে আমি, অর্থাৎ নিজের গলায় নিজের কণ্ঠে যখন বলে তখন সেটা হচ্ছে উত্তম পুরুষ। আমি উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তিনি তারা রহিম করিম নাম পুরুষ। তো আমরা একটু চলে যাচ্ছি আমাদের এই পাঠ পরিচিতিতে। তো উৎস সম্পর্কে দেওয়া আছে এখানে, এটা ভাষারীতি, এটা সাধু ভাষায় রচিত, এটা আমরা জানি। আর এটা হচ্ছে সবুজ পত্র পত্রিকা, এটা প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যায়, মানে কার্তিক মাসে যে সংখ্যা বের হয়েছে সেখানে এটা প্রকাশিত হয়। তো এখান থেকে পরীক্ষাতে এটা প্রশ্ন আসে। তো আমরা চলে যাচ্ছি। তো প্রথমেই অনুপম বলতেছে, ঠিক আছে, তো প্রথমেই অনুপম বলতেছে কি বলতেছে, আজ আমার বয়স 27 মাত্র। অর্থাৎ অনুপম যখন গল্প লিখতেছে তখন তার বয়স মাত্র 27 বছর। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, অর্থাৎ আমার জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড় না। দৈর্ঘ্যের হিসাব মানে কি? মানে লম্বাই খুব বেশি বড়, আমি অনেক বেশি বয়স, এরকম না। গুণের হিসাবেও বড় না, অর্থাৎ আমার তেমন কোনো বিশেষ গুণও নাই। অনেক সময় মানুষ ছোট কিন্তু তার গুণের কারণে সে অনেক বেশি বড়, আমি এরকমও না। তবুও ইহার একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো, তার জীবনকে সে একটা ফুলের সঙ্গে তুলনা করেছে, যার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়েছে। কি এসে বসেছে বলো? ভ্রমর। তো ফুলের উপর ভ্রমর যখন বসে তখন সাধারণত ফুল কি হয়? সতেজ হয়ে উঠে আরো। এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ফুলের মধ্যে যেমন যখন কোনো জিনিস যখন ভ্রমর যখন বসে তখন সেখানটায় গুটি ধরে, সেটার মতো হয়ে উঠেছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, ইহাকে ছোট করিয়ে লিখবো। অর্থাৎ সেই যে ইতিহাস, এটা ছোট, এটাকে ছোট করে লিখবো। ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন তারা ইহার রস বুঝবেন। কলেজে যতগুলো পরীক্ষা আমি সব চুকাইয়াছি। চুকাইয়াছি বলতে শেষ করেছি, পাশ করেছি। চুকাইছি মানে কি? শেষ করেছি বা পাশ করেছি। ছোটবেলা আমার সুন্দর চেহারা লইয়া, অর্থাৎ অনুপমের চেহারা সুন্দর ছিল, বুঝছো? পণ্ডিত মশাইগণ আমাকে, অর্থাৎ তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সঙ্গে তাকে তুলনা করতো। শিমুল ফুল হচ্ছে দেখতে সুন্দর কিন্তু ফুলের কোনো গন্ধ নাই। এই ফুল দেখতে খুবই চমৎকার কিন্তু এই ফুলের কোনো গন্ধ নাই। এবং তাকে মাকাল ফলের সঙ্গে তুলনা করতো, কারণ মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু খুবই দুর্গন্ধযুক্ত। এছাড়াও শিমুল ফুল যেটা আছে এটা পূজার অর্ঘ্যতে এই ফুলটা ব্যবহৃত হয় না, অর্থাৎ এটা তোমার কি ইউজলেস, গন্ধ নাই, দেখতে সুন্দর। ফল মাকাল ফল দেখতে সুন্দর, খাওয়া যায় না। তো অনুপম হচ্ছে এরকম, দেখতে খুবই সুন্দর কিন্তু তার কোনো গুণ নাই, অর্থাৎ উপরে ফিটফাট ভিতরে সদরগান। তো অনুপম এই জন্য তাকে তার পণ্ডিত মশাইগণ অর্থাৎ তার শিক্ষকরা তাকে এটা নিয়ে বিদ্রুপ করতো। ইহা তো তখন বড়ই লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে, জন্মান্তর মানে হচ্ছে কি? অন্য জন্ম, অর্থাৎ মৃত্যুর পরে যদি আবার কোনো জীবন পায়, তবে ইহা আমার মুখে স্বরূপ, ইহা আমার মুখ স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেমন এমনই করিয়া প্রকাশ পায়। অর্থাৎ এখানে সেই জিনিসটাই বলেছে যে আমাকে নিয়ে আসলে তারা কি করতো, তারা আমাকে নিয়ে কি করতো, ইয়ে করতো, মানে মজা নিত আর কি। পণ্ডিত মশাইগণ তাকে বিদ্রুপ করতো, এটার কথাই বলছে। আমার পিতা এককালে গরিব ছিলেন, অর্থাৎ তার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করেছেন। এই যে ওকালতি, তাহলে অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি, উকিল। তো তিনি প্রচুর টাকা রোজগার করেছেন, ভোগ করিবার নিমেষ মাত্র সময় পান না। অর্থাৎ এত টাকা ইনকাম করছে যে তিনি এই টাকা ভোগ করবে এটাই সময় পান না। অনেক সময় আমরা এত বেশি টাকা ইনকাম করি যে আমরা টাকাটা ভোগ করবো এই সময়টাই পাই না। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, হাঁপ বলতে বোঝানো হচ্ছে তিনি যে অবসর হলেন, সেই তার প্রথম অবকাশ। অবকাশ মানে হচ্ছে ছুটি, অর্থাৎ মৃত্যুর পরে তিনি যে ছুটি পেলেন টাকা ইনকাম করা থাকে, এটাই তার প্রথম ছুটি।
আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ, মা গরিব ঘরের মেয়ে, অর্থাৎ অনুপমের মা সে গরিব ঘরের মেয়ে ছিল। তাই আমরা যে ধনী একথা তিনি ভুলেন না, আমাকেও ভুলতে দেন না। অনুপমের মা একসময় গরিব ছিল, কিন্তু অনুপমরা যে ধনী এই কথা তিনি, অনুপমের মা অনুপমকে বলে, বাবা এটা ভোলা যাবে না, আমরা ধনী। দেখো এককালে গরিব ছিল, এখন যখন ধনী হয়েছে তখন এটা ভুলতে দেন না। এরকম দেখবা যে তোমাদের বন্ধু বান্ধব যে মনে করো ফকিরনি, 2 টাকা জীবনে খাইতে পায় না, ওই দেখবা যে হাতে যখনই কয়টা পয়সা আসে এমন ভাবে পার্ট নিবে, জীবনে না খায় ও মনে করে যে জীবনে কোনোদিন একটা মানে 5 টাকা খরচ করে কোনো কিছু খাওয়ার ওর সামর্থ্য নেই। হঠাৎ করে মনে করে যে বাপের টাকা পয়সা হয়েছে, একটা বাইক কিনছে, দেখবা যে আর বন্ধু বান্ধব চিনে না, আছে না? এমন তোমাদের ফ্রেন্ড সার্কেলে এমন মেয়ে আছে যে জীবনে কোনোদিন ওরে দেখে নাই যে কাজের বাইরে একটা খরচ করতে, ঠিক আছে? সবকিছু হিসাব করে করে করে, বুঝছো? গরিব, কিন্তু দেখবে হঠাৎ করে যখন জামাই যখন বড় লোক একটা ধরে বিয়ে করে ফেলে তখন এমন ভাবে ভাবসাব নেই, মনে হচ্ছে ও বিল গেটসের থেকেও বেশি ধনী, ও বিল গেটসের বউ, তাই না? গ্রামে সাদিয়া যখন গ্রামে থাকতে ছাগল পালে, ছাগল, এই সাদিয়া বাপের টাকা পয়সা হওয়ার পর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয়েছে। এখন সাদিয়া ক্যাম্পাসে মাঠে বসে সবার সাথে আড্ডা দিতেছে, আড্ডা। এই আড্ডা দেওয়ার মাঝখানে হঠাৎ মাঠে ছাগল দেখলো, ছাগল দেখে সাদিয়া বললো, ও আল্লাহ, ও মাই গড, কি কিউট ছাগল। এইটা হচ্ছে কি, গরিব থেকে যারা বড় লোক হয় তারা এমন ভাবে কি, তারা যে একসময় গরিব ছিল এটা তারা মনে করে না, তারা মনে করেন আমরা ধনী, এবং তারা কোনোভাবেই ভুলতে চান না যে আমরা আসলেই ধনী, বুঝছো? তো এখন এই হচ্ছে বিষয়। এরপর বলছে শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, অর্থাৎ শিশুকালে ছোট থাকতে অনুপম একেবারে কোলে কোলে মানুষ হয়েছে। চেহারা সুদ দেখতে সুন্দর ছিল, তো দেখবে চেহারা সুদ সুন্দর থাকলে সবাই দেখবে যে কোলে কোলে রাখে, বিশেষ করে মেয়েরা। সুন্দর একটা পোলা দেখলেই, ছোট একটা পোলা, ওরে মনে করে যে কোলে কোলে রাখে। তো এই জন্য বলছে যে তাকে দেখে কি, তাকে সবসময় কোলে কোলে রাখে। শেষ পর্যন্ত আমার বয়স পুরোপুরি, অর্থাৎ এই জন্য আমার পুরোপুরি আমার বয়স হয় না, অর্থাৎ আমি খুব আদরে মানুষ হয়েছি, এটা সে বলতেছে যে আমি খুব আদরে মানুষ হয়েছি, এই জন্য আমি কি করতেছি, হ্যাঁ আমি খুব কোলে কোলে মানুষ হয়েছি, বুঝছো? তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। অনুপম তার নিজের সম্পর্কে এখানে আমরা দেখি যে সে বলতেছে। তো এরপর খেয়াল করে, এরপর বলছে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। এটাই তো নাকি, না স্কিপ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, স্কিপ হয়েছে কিনা বলো তো? স্কিপ হয় না, হ্যাঁ ঠিক আছে। এরপর বলছে কি, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, অর্থাৎ আমি যে ভালো ছেলে এটা কন্যার বাপকেও স্বীকার করবে, ঠিক আছে, বুঝছো? তো এখন তো ব্যাপারটা হলো কন্যার পিতা মাত্র স্বীকার করবে আমি সৎপাত্র, আমি যে সৎপাত্র এটা তো কন্যা স্বীকার করবে, এটা তো কোনো ডাউট নাই, কন্যার বাপেও স্বীকার করবে। অনেক সময় এমন হয় না যে নিজেকে এমন ভাবে প্রস্তুত করো, ছেলেদেরকে মোটিভেশন দাও, এমন ভাবে প্রস্তুত করো, মেয়ে কেন, মেয়ের মা তোমার কাছে বিয়ে বসতে প্রস্তুত, এরকম বলে না? তো এখন অনুপম এতটাই কনফিডেন্ট যে আমার মেয়ে তো স্বীকার করবো, মেয়ের বাপও স্বীকার করবে যে আমি সৎপাত্র। হ্যাঁ আমার কাছেও মনে হয়েছে যে স্কিপ করছেন, স্কিপ হয়েছে। এখন স্কিপ হইলে এখানে আসলে নাই, বুঝছো? হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো, আজও আমাকে দেখিলে মনে হয়, এবার ঠিক আছে কিনা জানো, আজও আমাকে দেখিলে মনে হয় আমি অন্নপূর্ণার কোলে, অন্নপূর্ণা হচ্ছে দেবী, এই অন্নপূর্ণা দেবীর কোলে গজাননের ছোট ভাই, এই ছোট ভাইয়ের নাম হচ্ছে কার্তিক। তো দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেবী দুর্গার 2 পুত্র, অগ্রজ বড়টা গণেশ আর ছোটটা হচ্ছে কার্তিক। মা দুর্গার কোলে থাকাই দেব সেনাপতি কার্তিককে বোঝানো হয়েছে, ব্যঙ্গার্থে প্রয়োগ, অর্থাৎ এই কার্তিককে সবসময় দেখে দেখে রাখতো। এই জন্য অনুপম বলছে যে কি বলছে, যে আজও আমাকে দেখলে, অর্থাৎ আমি তো কোলো কোলো মানুষ হয়েছি, এই জন্য আমাকে দেখলে মনে হয় অন্নপূর্ণা দেবীর যে ছোট ছেলে কার্তিক, আমাকে দেখলে এই কার্তিকের মতো মনে হয়। আমার আসল অভিভাবক আমার মামা, তাহলে অনুপমের আসল অভিভাবককে তার মামা, তিনি আমার চেয়ে বড়, জোর বছর 6 বড়, অর্থাৎ অনুপমের মামা অনুপমের থেকে মাত্র 6 বছরের বড়, মাত্র 6 বছর। আচ্ছা মামার বয়স যদি ভাগিনের থেকে 6 বছর হয় তাহলে কি এটা কি খুব বেশি, খুব কম না? এখন তার মানে কি মামা আর ভাগিনের কাছাকাছি বয়স। এখন মামার ভাগিনের কাছাকাছি বয়স কখন হয়, যখন নানা মানে একেবারে বেশি শেষ বয়স পর্যন্ত বাচ্চা কাচ্চা নেই, তখন দেখা যায় কি মামা আর ভাগিনের বয়স সেম, ভাগ্নি আর খালার বয়স সেম, তাই না? তো আমাদের অনুপমের নানা এই কামটাই করছে, ভরপুর বাচ্চা কাচ্চা নিয়েছে এবং শেষ বয়স পর্যন্ত হয়তো বাচ্চা কাচ্চা নিয়েছে, এই জন্য অনুপমের সাথে তার মামার বয়সের পার্থক্য 6 বছর। কিন্তু ফলগুর বালি, ফলগু হচ্ছে একটা নদী, তো এই নদীটা ছিল এমন যে এই নদীর উপরে ছিল বালি, এরকম বালি, বুঝছো, এবং ভিতরে হচ্ছে পানি, এরকম পানি। তো এই ফলগু নদীর বালিটাকে, বালিগুলো পানিকে এরকম ধরে রাখে, এটা বুঝাইছে আর কি, উপরে বালির আস্তরণ, এই জন্য এটাকে বলা অন্তঃসলীলা। অন্ত মানে হচ্ছে ভেতর, সলিল মানে হচ্ছে পানি, মানে ভেতরে পানি। তো এই নদীর ভেতরে পানি, উপরে ছিল বালি।
তো জন্য বলছে এই জন্য আমার মামা ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তর মধ্যে শুষিয়া লইয়াছে, অর্থাৎ পুরো সংসারটাকে তিনি তার অন্তর মধ্যে শুষে নিয়েছেন। তাহাকে কুড়িয়ে এখানকার এক গুন্ডু রস পাইবার জো নাই, এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। অর্থাৎ যা কিছু আছে সবকিছু আমার মামাই আমাকে করে দেয়, আমার মামাই সংসারের সব, আমাকে আলাদা করে বিশেষ করে আমাকে কোনো কিছুর জন্য আর ভাবতে হয় না। বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে বিষয়। এইবার আমরা এরপরে একটু যাই, এরপরে খেয়াল করো, এরপর হচ্ছে এইটা, তাই না? এরপর হচ্ছে কি খেয়াল করো, এরপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা, কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন আমি সৎপাত্র। তাহলে বুঝতে পারতেছো তামাকটুকু পর্যন্ত খাই না, অর্থাৎ বলতেছে আমি জীবনে কোনোদিন তামাকও খাই না। এই তামাককে এখনকার যুগে সিগারেট বলা যেতে পারে, সিগারেট। যেমন অনেক ছেলে আছে যে সিগারেট খায় না। তো অনুপম বলছে যে আমি এতটাই ভালো ছেলে, কেউ কমেন্ট করিও না, হ্যাঁ প্লিজ কমেন্ট করিও না, কমেন্ট করলে মানে অ্যাটেনশনটা ব্রেক হয়। তো এখন বলতেছে যে আমি এতটাই ভালো ছেলে যে আমি কখনো তামাকও খাই না। সিগারেট বুঝো, সিগারেট এখন যেই ছেলে, এখন তো মোটামুটি সব ছেলে, অলমোস্ট অনেক ছেলে সিগারেট খেয়ে, মানে অলমোস্ট অনেক ছেলের কথা কি বলবো, তোমরা অনেকেই আছে সিগারেট খাও, অনেক ছেলে আছে সিগারেট খাও। এখন বলছে যে সিগারেট খায়, তাহলে আমি এমন বলে যে আমার বয়ফ্রেন্ড অন্য ছেলেদের মতো না, বলে না মেয়েরা? তো কেমন সে অন্য ছেলেদের মতো না, তার মানে কি অন্য ছেলেদের মধ্যে যা আছে তার মধ্যে কি তা নাই? আছে। মানে সে বুঝাতে যাচ্ছে যে আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক সিগারেট খায় না। তো এই জন্য বলছে যে আমি তামাকটুকু পর্যন্ত খাই না। বুঝছো? ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, অর্থাৎ ভালো মানুষ হওয়ার কোনো ইচ্ছা, চাহিদা, কোনো ভেজাল, কোনো ঝামেলা আমার মধ্যে নাই, কারণ আমি এমনিতেই ভালো মানুষ। যে ভালো মানুষ তাকে কি সমাজের সামনে ভালো মানুষ সাজতে হয়? তো এই জন্য অনুপম তার নিজের সম্পর্কে বলতে যে আমি এমনিতেই ভালো মানুষ, নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়ে চলিবার মতো ক্ষমতা আমার আছে, বস্তুত না নেবার ক্ষমতা আমার নাই। মায়ের আদেশ মানবো এই ক্ষমতা আছে, মায়ের আদেশ মানবো না এই ক্ষমতা আমার নাই। অন্তপুর, অন্তপুর মানে হচ্ছে ঘর, অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। অর্থাৎ ঘরের ভেতরে যে শাসন সেটা মেনে চলার জন্য আমি প্রস্তুত। যদি কোনো স্বয়ম্বরা কন্যা স্বয়ম্বরা হন, স্বয়ম্বরা মানে হচ্ছে যে নিজের স্বামী নিজে নির্বাচন করতে পারে। অর্থাৎ বাবা বলছে মা আগামী শুক্রবার তোমার বিয়ে, তোমার জন্য ছেলে দেখছি। মেয়ে বললা হ্যাঁ ঠিক আছে। এই 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 মেয়ে না যে নিজের স্বামী নিজে নির্বাচন, না তো হবে না, আমি আগে আমার বেটা সরি বেটা না, জামাই, বর, আমি আমার শুদ্ধ ভাষায় বলি আমি আমার বর দেখবো, তারপর বিয়ে করব। এরকম যে আগে বেড়াকে আমি সচক্ষে দেখবো। তো এরকম যদি কোনো কন্যা হন এই সুলক্ষণটুকু স্মরণ করবে। অর্থাৎ এই যে আমি যে তামাক খাই না, আমি ঘরের হ্যাঁ অন্তপুরের শাসন মেনে চলি, এটা অবশ্যই সে কি করবে, স্মরণ করবে। বুঝছো? তো এই হলো আমাদের মোটামুটি এইখানকার যে বিষয়াদি। এরপর খেয়াল করো, এরপর অনেক বড় ঘর হইতে আমার জন্য সম্বন্ধ আসিয়েছিল, অর্থাৎ অনেক বড় ঘর হইতে, অনেক বড় বড় ভালো ভালো জায়গায়। কিন্তু মামা যিনি আমার পৃথিবীতে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট দ্বারা বোঝাচ্ছে যে আমার মামা সে আমার ভাগ্য দেবতা, অর্থাৎ তার ইশারা ছাড়া, তার ইচ্ছা ছাড়া আমার কখনো ভাগ্য পরিবর্তন হবে না। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। কি ছিল? একটা বিশেষ মত। সেই মতটা কি? ধনীর কন্যা তার পছন্দ নয়, অর্থাৎ বড়লোকের মেয়ে, এই বড়লোকের মেয়ে মামার পছন্দ না। কারণ কি? কারণ বড়লোকের মেয়ে পছন্দ কেমন হবে? বড়লোকের মেয়ে কি মানে বড়লোকের মেয়ে কি শ্বশুর বাড়িকে নত করবে? শ্বশুর বাড়ির মানুষজনকে বেশি সমাদর করবে? করবে না। এখন মনে করো আমি মাসে ইনকাম করি 10,000 টাকা, আমি মাসে ইনকাম করি 20,000 টাকা, কিন্তু আমি এমন ঘরের, আমি এমন মেয়ে পছন্দ করছি যার মনে করো যে মাসে হাত খরচই লাগে কত 30,000 টাকা, তাহলে কি হবে? আমার মাসে ইনকাম 50,000 টাকা, কিন্তু আমি এমন মেয়ে বিয়ে করতেছি যার রাতে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ডের সাথে চিল করতে চলে যায় প্রতিদিন 20,000 টাকা, তাহলে কি তার কি আমি কি রাখতে পারবো? সে কি আমার কথা মানবে? সম্ভব? সম্ভব না। সেজন্য ধনীর কন্যা পছন্দ না। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেড করেই আসবে, মানে মাথা নিচ করে আসবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি চান গরিব ঘরের মেয়ে, আবার টাকার প্রতিও তার প্রবল আসক্তি। তিনি এমন মেয়ে চান যার টাকা নাই অথচ টাকা দিতে কসুর করিবে না, এমন মেয়ে চান যার টাকা নাই, টাকা নাই এই জন্য সে সবসময় নত হয়ে থাকবে, কিন্তু টাকা দেওয়ার বেলাও সে কম দিবে না, সে ভুল করবে না। যাই হোক, শোষণ করা চলবে, কিন্তু বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে নালিশ খাটিবে না। গুড়গুড়ি কি দেখবো, আমাদের শেখ মুজিবুর রহমান একটা ভিডিও ক্লিপে আছে, এরকম খায়, এই যে নল, এরকম নল বিশিষ্ট হুকা, এটা হচ্ছে গুড়গুড়ি। তো এটা বড় লোকরা খায়। আর বাদা হুকাই তামাক, এটা ফকিন্নিরা খায়। এটা হচ্ছে এরকম নারিকেলের খোলস আছে না, এটার ভিতরে তামাক ঢুকায়, সেই মানে একটা, বুঝছো? তো এটা হচ্ছে এরকম, এটা একটু মানে দাম কম আর কি। তো বলছে
এই দামি জিনিসটা দিব না বেআইকে, গুড়গুড়ি দিব না, দিব বাদা ঢুকাই তামাক ঢুকাই দিব, তুই খা, কিন্তু বেআই নালিশ করবে না, তিনি এমন বেচান। মানে গুড়গুড়ি বলতে ধরো এখনকার দিনে যদি বলি ব্যঞ্জন, তাহলে এরকম, হ্যাঁ ব্যঞ্জন, বুঝছো? এখন ব্যঞ্জন দিব না, দিব কি আকিস বিড়ি, আকিস বিড়ি, বুঝছো? একবার ক্লাস নিচ্ছি তো বললাম, এক মেয়ের বললাম যে বলো ব্যঞ্জন, না সবারই জিজ্ঞেস যে এখন ব্যঞ্জন দামি, একটা ব্যঞ্জন মনে হয় কত 20-22 টাকা, তাই না? খুব সম্ভবত 20-22 টাকা। আমি খাই না, এই জন্য আমি জানি না, খাইলে জানতাম, তো তোমরা বুঝতে পারতে যে আমি আসলে এগুলোতে নাই। আই ডোন্ট নো, হয়তো 20-22 টাকা হবে, কম বেশি হতে পারে, যেহেতু আমি খাই না, আমার আইডিয়া নেই। তা আকিস বিড়ি কত এক প্যাকেট, তাও আমি খাই না, আমি জানি না, এক প্যাকেট হয়তো কত 18-20 টাকা খুব সম্ভব, মানে এক প্যাকেটের ভিতর 20-25টা থাকে। আর ব্যঞ্জন কিন্তু একটাই তোমার কত 18 টাকা মনে হয়, আই ডোন্ট নো, আমি খাই না, আইডিয়া নাই, তোমরা ভালো জানো। তা আমি একবার ক্লাসে প্রশ্ন করছি, এক মেয়ে বলে ভাইয়া বলছে ভাই ভ্যানসন এক প্যাকেট 256 টাকা সামথিং, আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নাই কত টাকা বলছো। আমি বলছি তুমি কেমনে জানো? ওই কথা বলে না, মানে ব্যাপারটা বুঝছো, মানে ও কিন্তু সিঙ্গেল কিনে না, ওই কিনে প্যাকেট কিনে, এই জন্য তার প্যাকেট কত এটা জানা আছে, ও সিঙ্গেল কিনে না, বুঝছো? এখন বেয়ে যদি আসে, তাহলে বেয়ে যদি ব্যঞ্জন সিগারেট না দিয়ে বেয়ে যদি দিই এই 1 টাকার থেকেও কম কি আকিস বিড়ি যদি ধরাই দিই, তাহলে মাগার ব্যয় নালিশ করবে না, তিনি এমন ব্যয় চান, গুড়গুড়ি না দিয়ে বাধা হুকাই তামাক দিবে, কমের মধ্যে সারাই দিবে, লো বাজেট, কিন্তু সে কি করবে না, তার তিনি নালিশ করবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে অনুপমের মামা চান কি গরিব ঘরের মেয়ে, যে মাথা হেড করে আসবে, নট রিচ কিড না, বুঝছো? আচ্ছা, তো এইটা দেখো, কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন কি, গল্পকথক বলতে যে গল্প বলতেছে, বলো বলো এটা কি হবে দ্রুত। তো এটা কি হবে বলো তো? উত্তর হচ্ছে কি, গল্পকথক একজন সৎপাত্র, অর্থাৎ কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, কন্যার পিতা মাত্রই কি স্বীকার করবেন, আমি সৎপাত্র। ওকে, আচ্ছা এবার বুঝছো ব্যাপারটা কি, বুঝছো? কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। ওকে, এরপর কি বলছে? এরপর বলছে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। তাহলে তার বন্ধু হরিশ, অনুপম তার বন্ধুর কথা বলছে, তার বন্ধু হরিশ কানপুরে, এই যত অঘটন ঘটাইছে এই হরিশ, বাবা হরিশ, বুঝছো? সে ছুটিদার কলিকাতা আসি আমার মন উতেলা করে দিল, বলিল ও হে মেয়ে যদি বলো খাসা একটি মেয়ে আছে, খাসা বলতে বোঝায় চমৎকার, মানে এমন 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 মেয়ে যাকে কোনো অংশে কোনো জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অংশে কম দেন নাই, বরং তোমার যা দরকার এর থেকে আর অনেক বেশি দিছে, চমৎকার, তো যার কোনো অংশ কোনো কিছু কম নাই, তুমি যা চাইবে সবই আছে, কম নাই। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়াছি, সামনে যত দূর দৃষ্টি চলে দুদু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই। উমেদারি মানে হচ্ছে কি, চাকরির জন্য ফাইল নিয়ে ঘোরা, আমাকে একটা চাকরি দিন, এইটা নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার জিজ্ঞাসা, শিক্ষা নাই, ইচ্ছা নাই, থাকিবার মধ্যে ভেতর আছেন মা, বাইরে আছেন মামা। তাহলে ভেতরে কি আছে মা, ভেতরে কি আছে মা, আর বাইরে কি আছে মামা। এই অবকাশের মরুভূমি বলতে বোঝায় প্রচুর ছুটি, অবকাশ মানে ছুটি, মরুভূমির মধ্যে অনেক মানে আনন্দহীন অনেক সময়। এর মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা দেখিতেছিল। আমি এখন ঘুমাইলেও নারী দেখি, আমি শুইলেও নারী দেখি, আমি বসলেও নারী দেখি, আমি ওয়াশরুমে গেলেও নারী দেখি, আমি পড়তে গেলেও নারী দেখি। মানুষ যখন আজাইরে থাকে তখন তার মাথার ভিতরে মেয়ে ঘুরে, ছেলেরা কথা বলো তাই না? মানুষ যখন আজাইরে ঘুরে তখন তার মাথার ভিতরে এইসব ফিলিংস কাজ করে। আর মানুষ যখন কাজে কামের মধ্যে থাকে তখন তার মাথার ভিতরে এগুলো আসে না। যখন আজারে থাকে তখন ইস এই মাইয়া, আজকে ফেসবুকে দেখছি, সেই আজকে কলেজের সামনে একটা মেয়ে দেখছি, আজকে আমাদের ক্লাসে একটা মেয়ে অস্থির, বললো কিভাবে কথা বলা যায়, ওর আইডিটা একটু খুঁজে দেখি ওকে পাওয়া যায় কেন। এই তার মানে কি, এই জন্য বলছে যে এখন বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা, আকাশে তার দৃষ্টি, মনে হচ্ছে আকাশের দিকে তার দৃষ্টি আমি দেখি, কোন নারীর দৃষ্টি, বাতাসে তার নিঃশ্বাস, বাতাসে যখন শস্য করে আওয়াজ আসে আমার মনে হচ্ছে যে কোন নারী নিঃশ্বাস নিচ্ছে। তরুমর্মে তার গোপন কথা, যখন পাতা যখন পড়ে গাছ থেকে, তরুমর্ম পাতা পড়ার শব্দে মনে হচ্ছে সে আমার কানে এসে গোপন কথা বলতেছে। কোন লেভেলে সে কোন ফিলিংসে চলে গেছে তুমি বুঝতে পারতেছ? বুঝছো? ভাগ্যিস রোজার দিন না, রোজার দিন হলে এগুলো পড়ানো যাইতো না, ইমান আমল সব হালকা হয়ে যেত। তো এরপর তো হরিশ কোথায় কাজ করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা জানো কানপুরে কাজ করে। হ্যাঁ, আচ্ছা এমন সময় হরিশ আসিয়া বলে মেয়ে যদি বলো তবে, ঠিক আছে বুঝছো? এমন সময় হরিশ আসছে বলে আমার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগলো। হরিশ মানুষটা ছিল রসিক, খুব রসিক। কিছু মানুষ আছে না যে ঘটনা ঘটে টুরে, কিন্তু এটার রস দিয়ে এত বড় করে ফেলে, এমন ভাবে বলে। কিছু মেয়ে আছে দেখতে সুন্দর,
মানে দেখতে সুন্দর, খারাপ। কিন্তু মাঝে মধ্যে ঘটকরা এমন ভাবে বলে, এই মেয়ে এই রূপ তো সুন্দর হইতেই পারে না। এটা হচ্ছে কি রস দিয়ে এমন ভাবে বলতেছে, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তার ছিল, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তার ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত, অনুপমের মন ছিল তৃষ্ণার্ত। এখন তৃষ্ণার্ত মানে কি, যে পানির পিপাসা, পানির পিপাসা। তৃষ্ণার্ত মানে কি, যে যার খুব পানির পিপাসা। কিন্তু অ্যাকচুয়ালি এখানে অনুপমের তৃষ্ণার্ত দ্বারা পানির পিপাসা বুঝায় নাই, অন্য পিপাসা বুঝাইছে। কোন পিপাসা বুঝাইছে তোমরা বুঝছো। এখন ধরো একটা মানুষ খুব পানি চাচ্ছে, খুব গরম, কলিজা ফেটে যাচ্ছে, আর আমি ফ্রিজের নর্মাল থেকে একটা পানি নিয়ে, ফ্রিজের পানি নিয়ে তার সামনে নাড়াইতেছি, সে না হা করে থাকবে না? দাও দাও, থাকবে না? তার খাইতে মন চাইবে না? তো এখন আমাদের অনুপম বাবার ঘটনা হয়েছে, এই অনুপম কি পম অনুপম, সে তার অনেক ছুটি, অবকাশের মরুভূমি, প্রচুর ছুটি, বিশ্বব্যাপী নারী রূপে মরিচিকা দেখতেছে, আকাশে তার দৃষ্টি, বাতাসে তার নিঃশ্বাস, সব সময় সে নারী নারী চিন্তায়। এমন সময় হরিশ আবার রস দিয়ে তাকে বলতেছে, নারী যদি মেয়ে যদি বলো তবে ডট ডট, তাহলে তার কি মন চাইবে না? এই অর্থ বুঝাইতে আসলে সে বলছে তার মন তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পড়িয়ে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, এই জন্য সর্বত্র তার খাতির, অর্থাৎ সবাই তাকে, মামা তাকে পাইলে ছাড়তে চান না। কথাটা বৈঠকে উঠলো, অর্থাৎ তার যে বিয়ের কথা, এটা বৈঠকে তখন উঠে আসলো যে ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? তো হোপফুলি তোমরা ঘটনাটা বুঝতে পারছো। এরপর খেয়াল করো, এরপর হচ্ছে কোন বাতাসের অনুপমের শরীর মন কাঁপতে লাগলো, এটা খুব ইম্পর্টেন্ট, বলো তো। তোমরা কমেন্ট করিও না, এটা কোনো কথা বলো। এটা কি? এটা হচ্ছে বসন্ত। হ্যাঁ, আমরা পড়ে আসছি। মামা কাকে পেলে ছাড়তে চান না, তো হচ্ছে হরিশকে। এরপর বলছে মেয়ের বাপের খবরই তার কাছে গুরুতর। মামা মেয়ের খবর শুনতে চান না। মেয়ের বাপের অবস্থা তিনি যেমনটা চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে বোঝায় ধন সম্পদ, প্রচুর ধন সম্পদ এককালে তাদের ছিল। এখন তাহা শূন্য বলিলেই চলে, অর্থাৎ এখন এই ধন সম্পদ এখন খুবই শূন্য, একেবারে নাই বললেই চলে। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি বলতো কন্যার বাপ, অর্থাৎ শম্ভুনাথ পশ্চিমে গিয়ে, পশ্চিম বলতে বোঝায় কানপুরে গিয়ে বাস করেন। অর্থাৎ তাদের বংশমর্যাদা, তাদের টাকা পয়সা কমে গেছে, এই জন্য বংশমর্যাদা রেখে বাঁচার জন্য তিনি পশ্চিমে অর্থাৎ কানপুরে চলে গেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। কিসের মতো থাকেন বলতো? গরিব একজন সাধারণ গৃহস্থের মতো। একটি মেয়ে ছাড়া আর নাই, সুতরাং তারই পশ্চাতে লক্ষ্মীর মঙ্গল ঘরটি একেবারে উপর করিয়ে দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ মেয়ে তো তার একটা, এই জন্য এই মেয়ের পিছনে একেবারে উপর করে সব ঢেলে দিতেও তার অবস্থা, তার কি সেটা দিবে। কারণ যার মেয়ে 3টা, সে চিন্তা করে এই মেয়ের বিয়েতে 1 লাখ, ওই মেয়ের বিয়েতে 1 লাখ, এই মেয়ের বিয়েতে 1 লাখ, মোট 3 লাখ। যার মেয়ে একটা, সে চিন্তা করে যা আছে সবই খরচ করি, মেয়ে একটা আমার। তো এই জন্য বলছে যেহেতু মেয়ে একটা, কাছে অনুপমদেরকে অনেক কিছু দিবে। তো এইটা বলছে। এবার দেখো পশ্চিমে মেয়ের বাপ কি অবস্থায় থাকেন বলতো? পশ্চিমে মেয়ের বাপ কি অবস্থায় থাকেন? পশ্চিমে মেয়ের বাপ কি অবস্থায় থাকেন? উত্তর হচ্ছে কি বলতো? উত্তর হচ্ছে গরিব গৃহস্থের মতো। কিসের মতো বলতো? গরিব গৃহস্থের মতো। এই যে আমরা বলছি পশ্চিমে গিয়ে তিনি গরিব গৃহস্থের মতো বাস করেন। ভেরি গুড, এসব ভালো কথা। কিন্তু মেয়ের বয়স যে 15, অর্থাৎ মেয়ের বয়স কত? 15 বছর। তাই শুনি আমার মন ভার হইল। এখন 15 বছর বলতে কি তুমি কি বলতেছো? মানে বুঝতে চাইছো যে 15 বছর বলতে মেয়ের বয়স অনেক কম, এই জন্য মামা মন ভার হয়েছে? না, 15 বছর মানে মেয়ের বয়স অনেক বেশি, অনেক বেশি। এটা শুনে মামার মন ভার হয়ে গেছে যে মেয়ের বয়স 15, এত বছর হয়ে গেছে। এখন বলবো ভাই 15 বছর, ভাই সেই কালে তো মনে করো যে 6 বছরে মেয়েদের বিয়ে, 6 বছর প্লাস মেয়েদের বিয়ে, 10-12 বছর মনে করো যে মেয়েদের বাচ্চা কাচ্চা। 15 বছর এই সময় তো দেখা যায় অনেক মেয়ে, মানে মেয়ে হয়ে গেছে, বুঝছো? এমন একটা অবস্থা, মানে দাদি হয়ে যায়, নানি হয়ে যায়, কথা বুঝছো? তো 15 বছর আসলে সেই কালে এটা মানে মেয়ের অনেক বয়স হয়ে গেছে। আর সাধারণত 6, 7, 10 এগুলোতে নর্মালি মেয়েদের বিয়ে হয়ে যেত। এটা শুনে মামার মন ভার হইলো। বংশ তো কোনো দোষ নাই, অর্থাৎ এই যে মেয়ের এত বয়স হয়ে গেল, বংশ দোষ নাই। সাধারণত বংশ দোষ থাকলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়, দেরিতে বিয়ে হয়। বাপও কোথাও তার যোগ্য বর খুঁজিয়ে পান না। একে তো বরের হাটে মহার্ঘ শব্দটা মূল্যবান, অর্থাৎ বর পাওয়াই সেকালে অনেক কঠিন ছিল। এখন যেমন ছেলেরা চায় বিয়ে করার জন্য, কিন্তু মেয়ের পরিবার দেয় না। সেই কালে তো ছেলেই খুঁজে পাওয়া যেত না, কথা বুঝছো?
তারপর ধনুক ভাঙ্গাপন, একে তো মেয়ে ছেলে পাওয়া যেত না, আরেকটা হচ্ছে কি ধনুক ভাঙ্গাপন। ধনুক ভাঙ্গাপন বলতে বোঝাচ্ছে প্রচুর যৌতুক। মানে বুঝো, এখন তো ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে, মেয়ের বাপে কয় সরকারি চাকরি ছাড়া হবে না, আর তখন মেয়ের বাপে ছেলেরা যৌতুক দিয়ে নিত। যৌতুক দিয়ে বলতো যে বাবা তোমাকে এই টাকা দিলাম, স্বর্ণ দিলাম, গয়না দিলাম, তারপর মেয়েকে তুলে দিত। মানে এটা শোনার পর অনেক ছেলে খুব আফসোস করতে, যে সেই কালে কেন আমি পৃথিবীতে আসলাম না। অনেকে হতাশ হয়ে যাবে। কাজেই বাপকে বলি সবুর করতেছে, কিন্তু মেয়ের বয়স তো সবুর করতেছে না। যাই হোক, হরিষের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। অর্থাৎ প্রাথমিক যে কথাবার্তা সেগুলো একেবারে সবকিছু কমপ্লিট হয়ে গেল। যে গুণে অনুপমের মামার মন নরম হইল, কোন গুণের কারণে অনুপমের মামার মন নরম হইল বলতো? কোন গুণের কারণে বলো তো? উত্তর হচ্ছে কি বলো? হরিষের সরস রসনার গুণে। ওকে, কলিকাতার বাহিরে যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অর্থাৎ মামা মনে করেন যে কলকাতার বাহিরে যা আছে সবকিছু মনে হয় আন্দামান দ্বীপ। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে মামার সীমাবদ্ধতা, যে মামা কখনো কলকাতার বাহিরে যান নাই, এটাই বুঝাইছে। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্নর ঘর, এই কন্নর ঘর এটা হচ্ছে কলকাতার পাশে একটা স্থান পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, মনু হচ্ছে একজন ঋষি বা একজন স্বাস্থ্য প্রণেতা, তো তিনি একটা গ্রন্থ লিখেছেন, তার মনু যে গ্রন্থটা লিখেছেন সেটার নাম হচ্ছে সংহিতা। তো বলছে মামা যদি সেই মনু হইতেন তবে তিনি হাবড়ার পোল হচ্ছে এটা হচ্ছে ধরো কলকাতা, এই কলকাতার বাহিরে একটা স্থান, ধরো এটা কলকাতা, এই কলকাতার বাহিরে এই স্থান, হাবড়ার পোল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করে দিতেন। অর্থাৎ মামা যদি মনু হইতেন তাহলে তার যে গ্রন্থ সংহিতা, এই সংহিতায় তিনি লিখে দিতেন যে হাবড়ার পোল পার হওয়া যাবে না। অর্থাৎ এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে মামা নিজেও কখনো কলকাতার বাহিরে যান নাই। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়েকে দেখিয়ে আসিব, সাহস করিয়া প্রস্তাব করতে পারলাম না। অর্থাৎ অনুপম যে আসলে ব্যক্তিত্বহীন, সে নিজে মেয়ে দেখতে মন চাচ্ছে, কিন্তু মামাকে সে এটা বলতে পারতেছে না যে আমি মেয়ে দেখব। কলিকাতার বাহিরে যে পৃথিবীটা আছে মামা সেটাকে কিসের অন্তর্গত বলিয়া মনে করেন বলতো? দ্রুত, কলিকাতার বাহিরে যে পৃথিবীটা আছে কি মনে করেন? আন্দামান দ্বীপ। হ্যাঁ, কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনুদা। অর্থাৎ এই বিনুদাকে পাঠানো হয়েছে। হ্যাঁ, বিনুদা আমার পিস্তুত ভাই, তাহার রুচি আর দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরিয়ে আসিয়া বলিল, মন্দ নহে খাঁটি সোনা বটে। এই লাইনটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, মন্দ নহে খাঁটি সোনা বটে, এটা কে বলেছেন? এটা বিনুদা মেয়ে দেখে এসে বলেছেন। বিনুদার ভাষা অত্যন্ত আর্ট মানে হচ্ছে সংকীর্ণ, মানে সংক্ষিপ্ত, বুঝছো? আর্ট মানে কি? সংক্ষিপ্ত। যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। তাহলে আমরা যখন বলি চমৎকার তখন বিনুদা বলে কি? চলনসই। অতএব বুঝলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের বিরোধ নাই। এই প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা আর পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা। এই বিয়ের দেবতা আর প্রেমের দেবতা যখন একসাথে হবে তখনই কারো বিয়ে হয়। তো যেন অনুপম বলছে যে আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে অর্থাৎ বিয়ের দেবতার সাথে পঞ্চস্বর অর্থাৎ প্রেমের দেবতার বিরোধ নাই, সুতরাং আমার বিয়ে হবে। অর্থাৎ বিয়ের দেবতা আর প্রেমের দেবতা যখন একমত হয় তখনই আসলে কারো বিয়ে হয়, এটাই বুঝিয়েছে। সুতরাং আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বিনোদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললেন বলো তো? প্রশ্নটা সলভ করো। বিনোদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললেন বলো? বিনোদা ফিরে এসে মেয়ে সম্পর্কে বললেন যে কি? খাঁটি সোনা বটে, মন্দ নয় খাঁটি সোনা বটে। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কলিকাতায় আসিতে হইল, কন্যা পক্ষকেই কলকাতা আসিতে হইল, অর্থাৎ মেয়েরাই কলকাতা আসছে। এখন কি হয়? এখন তো ছেলেরা মেয়ে দেখতে যায়। তখন ওই শম্ভুনাথ সে নিজেই অনুপমদেরকে দেখার জন্য কলকাতা আসলো। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করিয়ে দেন। অর্থাৎ বিয়ের মাত্র 3 দিন, বিয়ে ঠিক মাত্র 3 দিন আগে তিনি অনুপমকে দেখেছেন। কারণ কি? কারণ তিনি বিশ্বাস করেন হরিশকে যে হরিশ খারাপ সম্বন্ধ আনবেন না। বয়স তার 40-এর এপার ওপার। অর্থাৎ ওই শম্ভুনাথ বাবু মেয়ের বাপ চুল কাঁচা গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে, সুপুরুষ বটে, অর্থাৎ সে সুপুরুষ। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাহার উপরে চোখ পড়িবার মতো, অর্থাৎ খুবই সুদর্শন ছিল চেহারা অনুপমের বাবার। আশা করি আমাকে দেখিয়া খুশি হইয়াছেন, বোঝা শক্ত। অর্থাৎ তিনি আসলে খুশি হয়েছেন কিনা এটা বুঝি নাই, কেননা তিনি বড়ই চুপচাপ। অর্থাৎ তিনি খুব চুপচাপ থাকেন। যে 2-1টি কথা বলেন তাহা পুরো জোর দিয়ে বলেন, অর্থাৎ 2-1টা কথা বলেন কিন্তু তাতে তিনি খুব বেশি জোর দিয়ে বলেন না। বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন বলতো? বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা? ঠিক আছে, আমি সবসময় অপশনের সামনে দাঁড়াই, কারণ হচ্ছে আমি আসলে দেখি, তো ফোনগুলো এখানে থাকে তো এই জন্য আমি এসে আসলে দেখি। তো এটা কি হবে বলতো? বিয়ের কতদিন পূর্বে, এগুলো আসলে অপশন দেওয়া লাগে না, সব বলে বলে তারপর প্রশ্নগুলো সলভ করে দিই। উত্তর হচ্ছে কি বলতো? 3 দিন। হ্যাঁ, অপরিচিতা গল্পের কন্যার পিতার বয়স কত বলতো? অপরিচিতা গল্পে কন্যার পিতার বয়স কত বলো?
অপরিচিত গল্পে কন্যার পিতার বয়স কত বলো? 40-এর এপার ওপার। ওকে, মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল, অর্থাৎ যখন শম্ভুনাথ যখন মেয়ে দেখতে আসলো তখন মামার মুখ অনর্গল, অনর্গল মানে হচ্ছে ক্রমাগত, বন্ধ হচ্ছে না এমন। ধনে মানে আমাদের স্থান এই শহরে কারো চেয়ে যে কম নয় সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছেন। অর্থাৎ ধন সম্পদ কোন জায়গা থেকে অনুপমের মামা বুঝাচ্ছে যে আমরা এই শহরে কারো থেকে কম নয়। শম্ভুনাথ এই কথা একেবারেই যোগ দিলেন না, কোন ফাঁকে একটু হ্যাঁ বা হুঁ শোনা গেল না, অর্থাৎ তিনি কিছুই বলতেছেন না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত, অর্থাৎ মামাকে দমানো যাচ্ছে না, তিনি বলেই যাচ্ছেন। তিনি শম্ভুনাথ বাবু চুপচাপ ভাব দেখিয়ে ভাবিলেন লোকটা নিতান্তই নির্জীব, মানে যার ভিতরে কোনো মানে জীব সত্তা নাই, একেবারেই কোনো তেজ নাই। বেআই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের, তাহলে বেআই সম্প্রদায়ের আর কি থাকা দোষের? তেজ। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ যখন উঠিলেন মামা সংক্ষেপে উপর হইতে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন। অর্থাৎ মামা ঘর থেকে শম্ভুনাথকে বিদায় দিলেন, আল্লাহ হাফেজ, কিন্তু গাড়িতে যে তুলে দিবে এই ভদ্রতা করলেন না। মানে এটা তারা বুঝাচ্ছে যে শম্ভুনাথ আসলে তার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ গেস্ট নয়। তোমার বাসাতে যখন গেস্ট আসে তখন তুমি খুব মানে গুরুত্বপূর্ণ গেস্ট আসলে তুমি কি করো? তার ব্যাগটা নিয়ে দাও, তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসো, তারপর তাকে বলো যে আপনাদের খুব কষ্ট হয়েছে, যথাযথ সম্মান করতে পারি না, বলো না? শম্ভুনাথ এরকম কিছুই, ওই শম্ভুনাথকে অনুপমের মামা এরকম কিছুই করে না, উপর থেকে বিদায় দিলেন, আল্লাহ হাফেজ। আর তোমার বাসাতে যদি খুব মানে গুরুত্বপূর্ণ গেস্ট না আসে তুমি কি তার গাড়ি পর্যন্ত দিয়ে দিয়ে ঘরের বাইর করে দিবা? না, ঘর থেকে বিদায় দিয়ে দেবে, রুম থেকে, আল্লাহ হাফেজ। তো এই অনুপমের মামা আসলে সেই কাজটাই করেছে। পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করেন। কেমন চতুর? অসামান্য চতুর, মানে সামান্য চতুর না, অনেক বেশি চালাক। কথাবার্তায় তুমি কোনো কিছুতেই কোনো ফাঁক রাখেন না, অর্থাৎ সব তিনি ক্লিয়ার করে নিয়েছেন। টাকার অঙ্ক কত স্থির হইল, তারপর গহনা কত ভরি এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, অর্থাৎ আমি নিজে এই কথাগুলোর ভিতরে ছিলাম না। জানিতাম দেনা পাওনা একটা স্থির হইল, মানে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং এই অংশের ভার যার উপর পড়বেন তিনি এক করাও ঠকবেন না, অর্থাৎ মামা তো এমনিতেই চালাক। সো এই যে কথাবার্তা যৌতুকের এগুলো মামার উপর পড়ছে, মামা এখানে একটু ঠকবেন না। একটু কথা বলে নি তোমাদেরকে, সেটা হচ্ছে এই কোর্সের ক্লাস টেলিগ্রামে চলে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমি তোমাদেরকে প্রথম দিকেই বলেছি যে দেখো, পড়াশোনা এমন একটা জিনিস যেটা আসলে প্রতারণা করা হয় না। তুমি আমার এই কথাগুলোকে এইভাবে নিও না যে ভাই আপনার ক্লাস বিনামূল্যে দিয়ে দিচ্ছে এই জন্য আপনি এই কথা বলছেন, না আমি এই জন্য বলছি না। এইটা কেমন চিন্তাধারা আমি একটা জিনিস বুঝলাম না ভাই। পড়াশোনার মতো একটা জিনিস, এখানে একটা পবিত্রতা একটা ম্যাটার করে, এখানে সৎ থাকাটা একটা ম্যাটার করে। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা পানিশমেন্ট আছে। তুমি একজনের উপর কোনো অন্যায় কাজ করছো, একজনের উপর যে কোনো কারণে তুমি অন্যায় কাজ করছো, এইটা আজ হোক কাল হোক এইটার ফল তুমি দুনিয়াতেই পাবা। তুমি আরেকজনের উপর একটা মিথ্যা দোষারোপ করছো, সেটা করে নাই, এটার ফল তুমি কখনো না কখনো পাবা। তুমি আরেকজনের টাকা আরেকজনের সম্পদ মেরে খাইছো, এটার ফল তুমি কখনো না কখনো পাবা। তুমি পড়াশোনা করতে গিয়ে তুমি টাকা ছাড়া কোর্স না কিনে ইলিগ্যাল পথে তুমি পড়াশোনা করছো, তুমি ক্লাস করছো, এটার ফল তুমি কখনো না কখনো পাবা, এটা নিশ্চিত। তো পড়াশোনা এমন একটা জিনিস যেটা আসলে শিক্ষকের সাথে প্রতারণা করা হয় না। মা বাবার পরেই কিন্তু শিক্ষকের স্থান। হয়তো পারে আমরা তোমাদের কাছে ভাইয়া, হতে পারে যে তোমরা আসলে আমাদেরকে হয়তো শিক্ষক মনে করো না, বাট আমাদের কাছে তো অ্যাকচুয়ালি ক্লাসগুলো দেখো শেখার জন্য, তাই না? নাকি এমনি আমাদের চেহারা দেখার জন্য আসো? শিখার জন্য আসো। খুবই দুঃখজনক, তোমরা যথেষ্ট ম্যাচিউরড, এই জিনিসগুলো তোমরা যদি না বুঝো তাহলে কেমনে হবে বলো? এই যে কোর্সের ক্লাসগুলো বাইরে দিয়ে দেওয়া, কোর্সের ক্লাসগুলো টেলিগ্রামে দিয়ে দেওয়া, এইটা তো নিঃসন্দেহে এই গ্রুপের কেউই করে, নাকি গ্রুপের বাহির থেকে এসে কি আসমান থেকে এসে করে? কেন এই কাজগুলো করো? তোমাদের কি বিবেককে তোমরা একটাবার প্রশ্ন করো না যেটা আমার উচিত হচ্ছে কিনা, এবং এটার আসলে আউটপুটটা কত ভয়ঙ্কর হতে পারে এটা কি তোমরা বুঝো না? এটা কি তুমি বুঝো? ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের পাশের বাড়ির একটা ছেলে ছিল, নাম ছিল আজিম। তো এই আজিম, আমি জানি না, অনেক মানে আমি যখন ছোট থাকতাম তখন এই ঘটনা শুনতাম। সে যখন যখন ইউনিভার্সিটি যখন পড়তো সম্ভবত, তখন সে তার টিচারের সাথে কোনো না কোনো একটা কাজে, খুব বেশি না যে তার টিচারের সাথে তর্ক করেছিল, মানে তর্ক করছে, জাস্ট এটাই, কথা বার্গেনিং হয়েছে। তো এই আজিম তার ঠিক কিছুদিন পরে পাগল হয়ে যায়। তো এখন কেমন, এবার আসো আজিমের ব্যাকগ্রাউন্ডটা কেমন। এখনো রাইট নাও সে ইংরেজিতে ট্রুলি কথা বলতে পারে। এখনো তুমি যদি তাকে যদি বিজ্ঞানের কোনো একটা থিওরি বলো, সে বলে দিতে পারে, এতটাই মেধাবী।
এবং আমি যতদূর জানি যে সে তাকে সেই আমলে অনেক টাকা দিয়ে টিউশন করাইতো, মানে এতটাই ট্যালেন্ট তুমি অবাক হয়ে যাবা। আমি এমনি তার সাথে আমার 2-1বার কথা হয়েছে, আমি তারা এমনিতেই প্রশ্ন করতাম, টেন্সের কোনো একটা স্ট্রাকচার জিজ্ঞেস করলে সে পারতো কেন, ওই যে এরকম অনেক কিছুই দেখছি। তো এখন এইটা হচ্ছে এমন একটা জিনিস, কিন্তু শিক্ষক তার সাথে কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই, তার সাথে তার কোনো কিছুই নাই, কিন্তু তবুও তার একটা, তোমাদের আশেপাশেও নিশ্চয়ই এমন আছে, এমন ঘটনা আসলে আছে। তো কাজেই এই কাজটা করা আসলে উচিত না, তোমাদের উচিত হচ্ছে না। শিক্ষকের অধিকার নষ্ট হচ্ছে একটা প্রতারণা করে, হ্যাঁ, অনুমতি ছাড়া। এই যে পড়াশোনাটা, এটা আসলে কতটুকু হচ্ছে। আমি জানি আমার এত সব কথার পরও কিছু মানুষ তবুও তাদের কাজ চালাই যাবে, বাট টু বি অনেস্ট এটা তো তোমার কোনো লাভ হচ্ছে না। তুমি যদি 600, 700, 1500 টাকা দিয়ে যদি কোর্স কিনো, 2000 টাকা দিয়ে কোর্স কিনো, তোমার লস হবে না। লস হবে বলো? লস হবে না। এই টাকা দিলে যে তুমি না খাই মরবা এরকমও না, এই টাকা দিলে যে তোমার সবকিছু তুমি হারাই ফেলাইবে, নিঃস্ব হয়ে যাবে এরকমও না। তো কাজেই এই কাজগুলো করিও না, নিজের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, এটাকে নষ্ট করিও না। এটা আমি আমার কথা বলতেছি, অন্য টিচারদের ক্ষেত্রে একই জিনিস। একেবারে তোমাকে যে মন খুলে বদদোয়া দিতে হবে, আল্লাহর কাছে চেয়ে বদদোয়া দিতে হবে, হাত তুলে বদদোয়া দিতে হবে এরকম না, অটোমেটিক একটা বদদোয়া চলে আসে। তো এটা তোমরা একটু খেয়াল রাখিও। হ্যাঁ, জীবনেও এই কাজ করবা না, জীবনেও এই কাজ করবা। তোমরা তো মাত্র শুরু, ইন্টারমিডিয়েটে পড়ো, সামনে ভার্সিটি অ্যাডমিশন, জবের জন্য আবার পড়বা 5 বছর পরে, কখনো এই কাজ করিও না। এবং কোনো ক্লাস দেখতেছো ইউটিউবে, যদি দেখো যে টিচার এই নিয়ে কথা বলতেছে, ওই ক্লাস স্টপ, বাদ, ওই ক্লাস দেখবা না। শিখলে না, সমস্যা কি? ওই টপিক শিখলে না, সমস্যা কি? বাদ। মানে পেইড তো করবাই না, এরকম টেলিগ্রাম থেকে কোর্স, ইউটিউবে কোনো একটা ক্লাস দেখছো যে এটা ক্লাসে দেখে বুঝছো যে এটা টিচার অনুমতি ছাড়া আমার ক্লাসটা হচ্ছে, এটা কোনো একটা পেইড বেসের ক্লাস, স্টপ, বের হয়ে চলে আসো, বের হয়ে চলে আসো। আল্লাহ অনেক বড় প্রতিদান দিবে, কিন্তু প্রতারণা করে, বাটপারি করে, এটার প্রতিদান ভালো না। তো তুমি ততক্ষণ পর্যন্ত সৎ থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি দেখতেছো, কিন্তু যখন তুমি নিশ্চিত, তখন তুমি এটা থেকে বেরিয়ে আসো। এটা কখনো করবা না। তো এটা আমার তোমাদের প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট, দয়া করে এই কাজগুলো কেউ করবা না। তোমাদের বাবা মা তোমাদের কারণে অনেক স্বপ্ন দেখে, তোমরা অনেক পরিশ্রম করতেছো, অনেক চেষ্টা করতেছো, তা নাহলে তো এই টাকা দিয়ে এই কোর্স কেনা কোনো মানে হয় না। এই যে রাত এখন বাজে প্রায় 11টার উপরে, 11টার মতো বাজে, এই রাত 11টা পর্যন্ত মোবাইল নিয়ে ক্লাসে, তুমি চাইলে নাটক দেখতে পারতা, মুভি দেখতে পারতা, ফেসবুক স্ক্রল করতে পারতা, বাট তুমি ক্লাস দেখতেছো। সো তুমি চাও যে তুমি ভবিষ্যতে ইন ফিউচারে তুমি ভালো কিছু করবা, তুমি ভার্সিটিতে চান্স পাবা, তুমি অনেক কিছু করবা, বাট সেইটা যাতে এমন কোনো কিছু যাতে না করো যেটার কারণে এই তোমার সুন্দর স্বপ্নটা বাস্তবায়নে যাতে বাধা সৃষ্টি না হয়, এটা খেয়াল রাখি। হ্যাঁ, এটা তোমাদের প্রতি আমার বড় ভাই হিসাবে রিকোয়েস্ট, নট টিচার, একেবারে তোমার ধরো নিজের বড় ভাই, তোমার নিজের বড় ভাই হিসাবে তোমার প্রতি এটা আমার রিকোয়েস্ট থাকবে, এটা এই কাজটা করিও না। হ্যাঁ, এই কাজটা করে। আচ্ছা, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়ে বই চুরি করছো? বই চুরি করে কখনো চিন্তা করছো যে আমি লাইব্রেরিতে গিয়ে বই চুরি করে পড়বো? ধরো লাইব্রেরিতে সব কেউ নাই, তবু কি তুমি একটা বই চুরি করে ব্যাগের ভিতরে ঢুকাই ফেলেছো? তখন কিন্তু আমরা কিন্তু হিসাব করি, এটা তো আমি পড়বো, এটা আমি চুরি করবো কেন? এটা করছো? কখনো এটা করো নাই। তাহলে এটাও তো সেম জিনিস, তাই না? তো শিক্ষার সাথে আসলে এগুলো যায় না। অন্য জায়গাতে করলেও সেটার একটা পানিশমেন্ট আছে, কিন্তু এই পানিশমেন্টটা খুবই ভয়ঙ্কর। তো গেল। এরপর দেখো মামা নিজেকে কি হিসাবে কেন, দুঃখিত আমি সময় নিয়েছিলাম, দুঃখিত। এবার বলো। হ্যাঁ, দ্রুত বলো যে মামা নিজেকে কি হিসাবে জ্ঞান করেন? কি অসামান্য কি বলো? অসামান্য চতুর। হ্যাঁ, অনুপমের দৃষ্টিতে দেনা পাওনার বিষয়টি কেমন ছিল বলো? অনুপমের দৃষ্টিতে দেনা পাওনার বিষয়টি কেমন ছিল? অনুপমের দৃষ্টিতে দেনা পাওনার বিষয়টি কেমন ছিল? স্থূল, হ্যাঁ, স্থূল অংশ। আচ্ছা, এইবার আসো। বস্তুত আশ্চর্য পাকা লোক বলি আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী, অর্থাৎ মামা আমাদের সমস্ত সংসারে তিনি হচ্ছে প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের সম্বন্ধ আসে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধি লড়াই জিতিবেন, একেবারে ধরা কথা। এজন্য আমাদের অভাব থাকিলেও অন্য পক্ষকে অভাব কঠিন হইলেও জিতিব, অর্থাৎ আমাদের অভাব না থাকলে অন্য পক্ষের অনেক বড় অভাব, তবু আমরা তার উপর দিয়ে জিতবো, অর্থাৎ আমাদেরকে জিততে হবে। আমাদের সংসারে এই যে ইহাতে বাছুক আর মরুক, অর্থাৎ কেউ যদি আমরা জিতবো, এবার যদি কেউ মরেও যায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম পড়িয়ে গেল, বাহক এত গেল, বাহক বলতে বোঝানো হচ্ছে বরযাত্রী। হ্যাঁ, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখতে হইবে, অর্থাৎ যদি এটার আদমশুমারি আমি যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? কেরানি রাখতে হবে। তাহাদিগণকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করিয়া মায়ের সঙ্গে মা একযোগে, মামা একযোগে, মানে মায়ের সঙ্গে মামা একযোগে আসিলেন।
অর্থাৎ এত পরিমাণে বরযাত্রী গেছে যে এই বরযাত্রীদেরকে খাওয়াই দাওয়াই বিদায় করতে কল্যাণীদের অবস্থা খারাপ হয়ে যাবে, এটা ভেবে মার মামা হাসতেছে। ব্যান্ড বাঁশি শখের কনসার্ট প্রবৃত্তি লইয়া যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কলাহরের মত্ত হস্তি, মত্ত হস্তি বলতে বোঝানো হচ্ছে মাতাল হাতি, হ্যাঁ, মস্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। তো পদ্মবন বলতে এই সরস্বতীর পদ্মবনকে বোঝানো হচ্ছে। সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তো এই বলছে যে আমি একেবারে সবকিছু নিয়ে ব্যান্ড বাঁশি নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে আমি কি করলাম, উঠলাম। কল্যাণীদের ঘরে গিয়ে আমি উঠলাম বাড়িতে। এরপর বলছে আংটিতে হারাতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বোধ হইল। এত পরিমাণ গহনা পড়ছে, মনে হচ্ছে যে অনুপমের শরীর একটা গহনার দোকান। আমাদের তাহাদের ভাবি জামাই অর্থাৎ হবু জামাই, ভাবি মানে হবু, বুঝছো, ভাবি জামাইয়ের মূল্য কত সেটা কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করতে চাইতেছি। অর্থাৎ এত পরিমাণে গহনাগাটি পড়ছে যে আমি যে আসলে অনেক মূল্যবান, তাদের যে হবু জামাই এটা যে মূল্যবান, এটা সে বুঝাতে চাচ্ছে আর কি। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানে বরযাত্রীর জায়গা সংকুলন হওয়াই শক্ত, তারপর সমস্ত আয়োজন নিতান্তই মধ্যম রকমের, অর্থাৎ খুব বড় কোনো রকমের আয়োজন করে না, খুব মধ্যম রকমের আয়োজন করছে। ইহার পর শম্ভুনাথের ব্যবহারটা নেহার ঠান্ডা, অর্থাৎ এরপরে শম্ভুনাথ বাবু ঠান্ডা, খুবই ঠান্ডা। অর্থাৎ অনুপমের মামাকে যাই সে বিশেষভাবে একটু তেল মাখবে এটা করতেছে না। হ্যাঁ, আছে না কিছু কিছু মানুষ, আপনি আসছেন আমি অনেক খুশি হয়েছি, বসেন বসেন, হ্যাঁ, তারপর কি পাখা দিয়ে একটু ইয়ে করে দেওয়া, বাতাস করে দেওয়া, পানি এনে ঠান্ডা পানি এনে খাওয়া না, এরকম শম্ভুনাথ এরকম তেল মাখতেছে না, তেল দিচ্ছে না। এই জন্য তার মামা একটু হতাশ যে আমাকে এইভাবে তেল দেওয়া হচ্ছে না, এই জন্য, বুঝছো। এরপর হচ্ছে অপরিচিত গল্পে বিয়ের আয়োজন কেমন ছিল বলতো। ওকে, উত্তর হচ্ছে কি বলতো, উত্তর হচ্ছে নিতান্ত মধ্যম রকমের। বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন নাকি, উত্তর হচ্ছে মামা। এই আকাম মামা ছাড়া অপরিচিত আর কেউ করতে পারে না, সুতরাং এটা জানা না থাকলেও বাকি কিছু না দেখে উত্তর মামা করে দেওয়া যায়, বুঝছো। তার বিনয়টা অজস্র নয়, অর্থাৎ অনেক বেশি বিনয় দেখাচ্ছে না, অনেক বেশি বিনয় দেখাচ্ছে না, ওই যে বললাম বেশি বিনয় দেখাচ্ছে না। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো, তার বিপুল শরীরের একটি উকিল বন্ধু, অর্থাৎ অনুপমের কল্যাণীর বাপ শম্ভুনাথের একটা উকিল বন্ধু আছে। যদি নেয়াত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্য গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়া হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত না করিয়া দিতেন, তবে গোড়াতে ইহা এসপার ওসপার হয়ে যেত। অর্থাৎ এই উকিল বন্ধু যদি আমাদের খুব বেশি এত বিনয় যদি আমাদের সাথে না দেখাইতেন, তাহলে আমরা ওখানে বিয়ে হয়তো ক্যান্সেল হয়ে যেত, এটা বলছে। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গিয়েলেন। কি কথা হইলো জানি না। কিছুক্ষণ পর শম্ভুনাথ আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, অর্থাৎ অনুপমকে বললেন বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। তাহলে অনুপম পরীক্ষাতে প্রশ্ন আসবে, শম্ভুনাথ বাবু অনুপমকে কি বলে সম্বোধন করেছেন, উত্তর হচ্ছে বাবাজি। কি বলে সম্বোধন করেছেন, বাবাজি। ওকে, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, এই কথা কে বলেছিলেন, এটা শম্ভুনাথ বলেছিলেন। ব্যাপারখানে এই সকলের না হোক, কিন্তু কোনো মানুষের জীবনে, কোনো না কোনো মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তাহলে মামার লক্ষ্য স্পষ্ট। কিছু মানুষ আছে না যে জীবনে কারো কাছে ঠকবো না, এটাই তার একমাত্র লক্ষ্য। তার ভয়, তার ব্যয় তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সেই ফাঁকির আর প্রতিকার চলবে না। তার মনে হইতেছে যে আমার ব্যয় গহনা আমাকে যা দেওয়ার কথা ছিল এর থেকে কম দিবে। বিয়ের পর যদি মেয়ের সাথে গহনা যা দেওয়ার কথা ছিল সেটার থেকে যদি কম দেয়, তাহলে কি আমি কি বিয়ে আর ভাঙতে পারবো? তো তখন আর হবে না। বাড়ি বেড়া, সওগাত, লোক বিদায় প্রবৃত্তি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া যায়, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়াত হওয়ার সম্বন্ধে এই লোক শুধু মুখের কথার উপর ভর করিলে চলিবে না। সেজন্য বাড়ি শেকরা শুদ্ধ আনিয়েছেন। শেকরা মানে তো বুঝো, যারা গহনার কাজ করে তারা এই শেকরা সহ, শুদ্ধ মানে হচ্ছে সহ, শেকরা সহ বাড়িতে নিয়ে আসছেন। পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা একটি তক্তপোষ মানে হচ্ছে যে তক্তা দিয়ে যেগুলো তৈরি, চকি আর কি, ছোট চকি, এবং শেকরা তার দাড়িপাল্লা কষ্টিপাতর প্রবৃত্তি লইয়া মেঝেতে বসিয়া গেলেন। কষ্টিপাতর মানে হচ্ছে যেটা দিয়ে গহনা যাচাই করে, এটা নিয়ে বসে গেলেন। সম্পূর্ণ আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছে বিবাহের কাজ শুরু করিবার পূর্বে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? অর্থাৎ তোমার মামা জিজ্ঞেস করতে যে এই ঘটনা, সে কন্যার গহনা দেখবে, এখন তোমার মতামত কি? জামাইয়ের মতামত নিতেছে। কিন্তু এই জামাই বললো আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম। মামা চুপ, সেইভাবে চুপ করে রইল। অনুপম চুপ। মা বললেন, ও আবার কি বলবে, আমি যা বলবো তাই হবে। অর্থাৎ অনুপমের মামা অনুপমকে যখন শম্ভুনাথ জিজ্ঞেস করতে, তখন অনুপমের মা বলছে ওর কোনো কথা নাই, আমি যেটা বলবো সেটাই হবে। এই অনুপম ভুলটা এখানেই করছে, যখন ওর মামা যখন বলছে যে তোমার কিছু, মামা যখন বলছে যে ওর কোনো কথা নাই, আমি যেটা বলবো এটাই হবে, তখন অনুপম কিছুই বলে নাই, চুপ ছিল। এই চুপ থাকার কারণে সে আসলে কল্যাণীকে পায় নাই।
যখন তার মা বলছে ও আবার কি বলবে, আমি যা বলবে তাই হবে, তখন তার উচিত ছিল, অনুপমের উচিত ছিল তার মামাকে বাধা দেওয়া, অন্তত কিছু বলতে পারুক বা না পারুক, অন্তত এটা তো বলতে পারতো মুরব্বি মুরব্বি ঠান্ডা, তাইলে তো অন্তত কিছু একটা সম্মানের কিছু একটা বুঝতো। এটাও যদি বলতে না পারতো তাহলে অ্যাটলিস্ট এটা তো বলতো ওই মামা না প্লিজ, তাহলে তো মামা কি সোমনাথ বুঝতো না আসলে সে মামার বিপক্ষে, তাহলে সোমনাথ কিন্তু মেয়ে তুলে দিত, কিন্তু আসলে অনুপম পারলো না, বুঝছো। তো এরপর দেখো সোমনাথ আমার দিকে চাহিয়া কইলেন সেই কথা তবে ঠিক, অর্থাৎ বলো যে তোমার মামা যেটা বলতেছে তো কথা কি সেটাই ঠিক, তো বলছো উনি যা বলবে তাই হবে, এই সম্বন্ধে তোমার কিছু বলিবেন নাই, তোমার কি কিছুই বলার নাই। তারপর বলছি আমি একটু ঘাড় নাড়া ইঙ্গিত জানাই এইসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার, অর্থাৎ এইসবে আমার কথা বলার কোনো অধিকার নাই, অর্থাৎ আমার সম্পূর্ণ কি বলো অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন অনুপম এখানে কি করিবে, ও সবাই গিয়ে বসুক, তো সবাই গিয়ে বসুক গা, ওইখানে কি করবে। তখন সোমনাথ কি বলতে, তখন সোমনাথ বলতে, সোমনাথ বললেন না সবাই নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পর তিনি একখানে গামছা বা গহনা আনিয়ে তক্তপোষের উপর মেলিয়ে ধরিলেন, সমস্ত তার পিতামহীদের আমলের গহনা। পিতামহী বলতে বোঝানো হচ্ছে যে তার বাপ চাচাদের আমলে, দাদাদের আমলে, হাল ফ্যাশনের নয়, অর্থাৎ বর্তমান সময় নয়। তো গহনার বৈশিষ্ট্য হচ্ছে দেখবা তোমার দাদির আমলের গহনাগুলো খুব ভালো, তোমার মায়ের আমলের, কিন্তু এখন যে গহনাগুলো এগুলো একটু ভেজাল থাকে আর কি। তো বলছে হাল ফ্যাশনের নেই, যেমন মোটা তেমনি ভারী, সে একটা গহনা হাতে তুলিয়ে লয়ে নেই, আর কি দেখবো হাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না, অর্থাৎ এটাতে কোনো ঝামেলা নাই, এই সোনা তো এখন পাওয়াই যায় না। সে বলিয়া একটা মকর মুখা একটা বলাই একটা চাপ দিয়ে দেখিয়া তা বাকিয়ে যায়। মকর মুখা মানে হচ্ছে কুমিরের মুখ, কুমিরের মুখের মতো এরকম একটা বালাই কি করে চাপ দেয়, চাপ দিয়ে সেটা বাইকে যায়। মামা তখন নোট বইয়ে গহনাগুলো ফর্দ টুকিয়ে রেখেছে। এই মামা দেখছো কত বড় কন্ট্রোল, এই মামা কত বড় খারাপ। সে যখন অনুপম যখন গহনাগুলো যখন আনছে তখন সেইগুলো খাতার ভিতরে লিখে নিতেছে, নোট বইয়ে গহনাগুলো ফর্দ টুকিয়ে নিতেছেন যে কত বড়ি কোনটা কতটুকু, এটা সে লিখে নিতেছে। কেন লিখতেছে বুঝছো, অর্থাৎ এখন দেখাইতেছে এইটা আছে, কিন্তু মেয়ে যাওয়ার সময় এই জিনিসগুলো দিল না, কমাই দিল, তাহলে তো সে আমার সান্ত্বনা দিল যে এগুলোই দিব, কিন্তু আসলে সে দিল না, এই জন্য সে এগুলো লিখে নিতেছে, বাসায় গিয়ে সে আবার মিলাবে আসলে যা দেখাইছে সেটা দিছে কিনা। কত বড় খারাপ বুঝছো, কি বলবো বলো। পাছে যাহা দেখানো হইল তাহা কোনো কম পরে কিনা হিসাব করিয়া দেখিলেন, গহনা যা দেওয়ার কথা ছিল এগুলো সংখ্যায় দরে এবং বরে তার থেকে অনেক বেশি, যা দেওয়ার কথা ছিল দামে, হ্যাঁ সবকিছু বেশি দিছে। গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল, ইয়ারিং মানে বুঝো কানের দুল। সোমনাথ সেটাকে শেখরার হাতে দিয়ে বললেন এটাকে একবার ফরক করিয়ে দেখো। সোমনাথ ওই ইয়ারিংটা শেখরাকে দিয়েছে, এটা একটু দেখো। তো শেখরা এটা দেখে কি বললো, শেখরা কইল ইহা বিলাতি মাল, ইহাদের সোনার ভাগ সামান্য আছে, অর্থাৎ এটা বিদেশি মাল। মানুষ বললাম চায় না, বেশি দিন যায় না, বিদেশি, এটা ভালো না, ইহাতে সোনার ভাগ সামান্য আছে, এটাতে সোনা কম। সোমনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন এটা আপনারাই রেখে দিন। এবার মামা ওই ইয়ারিংটা দিয়ে দেখে যে এই ইয়ারিংটাই মামা আশীর্বাদ করার জন্য মেয়েকে দিছি, বুঝছো। আচ্ছা খেয়াল করো, হ্যাঁ কোথায় পর্যন্ত জানিছিলাম, একটু মনে হয় নেটের প্রবলেম হয়েছে, কোথায় পর্যন্ত ছিলাম বলো, কোন লাইন পর্যন্ত। আমি আবার বলছি, তো মামা নোট বইয়ের মধ্যে সেগুলো কি করলেন টুকে নিলেন যে যা দেওয়ার কথা ছিল তা দিছে কিনা। এরপর বললেন গহনাগুলো, ওই যে গহনাগুলো ছিল ওই গহনাগুলোর মধ্যে মামা কি করলেন একটা ইয়ারিং নিলেন, ইয়ারিং মানে কি কানের দুল নিয়ে সম্পূর্ণ বললেন যে হ্যাঁ যে বললেন যে এই যে ইয়ারিংটা আছে এইটা ঠিক আছে কিনা। তো শেখরা ওই ইয়ারিংটা ফরক করে যাচাই করে দেখলো, দেখে বললো যে ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে, অর্থাৎ এটা বিলাতি মাল, এটাতে খুব সামান্যই সোনা আছে। এরপর সোমনাথ এইটা নিয়ে মামাকে দিলেন, মামাকে দিলে বললেন যে এটা আপনারাই রাখিয়ে দিন। অর্থাৎ এই ইয়ারিংটা দিয়েই মামা কি করছে ওই মেয়েকে অর্থাৎ অনুপমরা কল্যাণীকে আশীর্বাদ করতে গেছে। তো অনুপমরা আসলে যেই গহনাটা দিছে এটা ভালো না, বলছে এটা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্য আছে। আর সোমনাথ যেগুলো দিছে এগুলো শেখরা ফরক করে দেখে যে এগুলো খুব খাঁটি, বুঝছো। ওকে বুঝছো, ওকে। নিতান্তই মধ্যম রকমের, আর মধ্যমের ভিতরে পার্থক্য হচ্ছে নিতান্তই মধ্যম রকমের মানে একেবারেই মধ্যম রকমের, মধ্যম মানে তো মধ্যম মানে মধ্যন্ত থেকেও একটু কম, একেবারেই মধ্যম রকমের, বুঝছো। ওকে এবার বলো তো বুঝছো কিনা।
বুঝছো? আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। এরপর খেয়াল করো, মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ে কন্যাকে আশীর্বাদ করিয়াছেন। মামা মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দ সম্মুখ হইতে বঞ্চিত হইলেন। অর্থাৎ মামা মানুষকে ঠকাইবেন, কিন্তু মামা ঠকবেন না। এখন মামা এই যে ঠকানোর যে আনন্দ, এটা থেকে মামা বঞ্চিত হইলেন। তাহার উপরে কিছু উপরে পাওয়া জটিল, অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসো গে। সোমনাথ বাবু কইলেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই, অর্থাৎ আগে আপনাদেরকে খাওয়াই দিই, তারপর হ্যাঁ আগে আপনাদেরকে খাওয়াই দিই, পরে আপনারা বিয়ের কাজ। মা বললেন, সে কি কথা, লগ্ন? লগ্ন বলতে বোঝানো হচ্ছে শুভ সময়। সোমনাথ বাবু বললেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামা উঠিতে হইল। বরযাত্রীদের আহার হইয়া গেল, অর্থাৎ বরযাত্রী অনুপমদের পক্ষ থেকে যারা গেছে তাদেরকে সোমনাথ খাওয়াই দিছে। আয়োজন আড়ম্বর ছিল না, আড়ম্বর বলতে বোঝায় খুব ভাই পাই জমকালো, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলের তৃপ্তি হইল। বরযাত্রী খাওয়া শেষ হইলে সোমনাথ আমাকে খাইতে বলিলেন। বরযাত্রী খাওয়া শেষ সবাই, এবার সোমনাথ বলল, বাবা অনুপম তুমি খাও। মা বললেন, সে কি কথা, বিবাহের পূর্বে খাইবে কেমন করিয়া? অর্থাৎ সে কি কথা, আগে বিয়ে তারপরে না খাওয়া দাওয়া। এখন কবুল বলার আগেই কেউ যদি বলে যে আমি খাইতে চাই, মানে আমি রোস্ট মাছ মাংস খাইতে চাই, তাহলে কি হবে বলো? হবে না। তো আগে কি করতে হবে, আগে তোমাকে কবুল বলতে হবে। সিস্টেমটা হচ্ছে আগে কবুল, বিয়ে শাদী সম্পূর্ণ, তারপরে এবার শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করো। তো এখন সোমনাথ বলছেন, না তুমি খাওয়া দাওয়া করে ফেলো, বিয়ে লগ্ন এগুলো পরে হবে। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশে তিনি সম্পূর্ণ অপেক্ষা করি আমার দিকে চাইয়ে বললেন, তুমি কি বলো, বসে যাইতে দোষ কিসের? অর্থাৎ তুমি বসে যাও, খাইতে বসে যাও, দোষ কিসের? মূর্তিমতি মাতৃআজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলার পক্ষে তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, অর্থাৎ আমি তার বিরুদ্ধে যাইতে পারি না, আমি আহারে বসিতে পারলাম না। তখন সোমনাথ মামাকে বলিলেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অর্থাৎ আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নয়, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বেড়াইতে ইচ্ছা করি না, এখন তবে আপনারা আসেন। ওর মামা তো এবার বুঝতে পারতেছে যে ঘটনা, তারপর কি হচ্ছে। আচ্ছা বুঝছো, এরপর মা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। মা বলছে সবাই, আমি জানি যে তোমরা এখন নরমানে অনুপমের মানে মামাকে প্রচুর গালি দিচ্ছে, হ্যাঁ আসলে সে গালি রিজার্ভ করে। তো মামা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি, আমরা তো প্রস্তুত, চলেন বিয়ের কাজ শেষ করবে। সোমনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়ে দিই, বুঝছো, মানে আপনাদেরকে গাড়ি বলে দিই, আপনারা চলে যান। মামা আশ্চর্য বলে, ঠাট্টা করেছেন নাকি? সোমনাথ কইলেন, ঠাট্টা তো আপনি করিয়া সরিয়াছেন, ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হয়ে রইলেন। সোমনাথ কইলেন, আমার কন্যার গহনা আমি চুরি করবো, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমার কন্যার গহনা আমি চুরি করবো, এটা যারা মনে করে তাদের কাছে আমি মেয়ে বিয়ে দিতে পারি না। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা নাই কার? উত্তর হচ্ছে সোমনাথ বাবুর। হ্যাঁ, পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমাকে একটি কথা বলা আবশ্যক বোধ করলেন না, কারণ প্রমাণ হয়ে গেল আমি কেউই না। অনুভব বুঝতে পারে যে আমি আসলে কেউ না, এটা প্রমাণ হয়ে গেছে। তারপর যা হইলো সেটি আমি বলতে ইচ্ছা করি না। ঝড় লাণ্ঠন মানে হচ্ছে ঝাড়বাতি ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ডভন্ড করিয়া বর যাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সরিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রোশন, চৌকি, কনসার্ট একসঙ্গে বাজিল না, অর্থাৎ গান বাজনা আর কিছুই এবার বাজলো না। অব্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বারাত দিয়া মহানির্বাণ লাভ করিতে গেল, অর্থাৎ যে বাতি টাতি ছিল এগুলোকে বলছে অব্রের ঝাড়। এই ঝাড়গুলো আকাশের তারার উপর তাদের দায়িত্ব দিয়ে গেছে যে তারা তোমরাই আলো দাও, আমাদের আর আলো দেওয়ার দরকার, অর্থাৎ তখন আর বাতি টাতি কিছুই জ্বললো না, এটাই বুঝিয়েছে। বরযাত্রের তারপর হচ্ছে কি, বিয়ে না হওয়ায় লজ্জায় বাড়ি আসার সময় তারা কোনো ধরনের বাদ্যযন্ত্র বাজায়নি, এটাই বুঝাইছে। বুঝছো, বাড়ির সকলে তো রাগিয়ে আগুন, সবাই এবার রেগে গেছে। কন্যার পিতার এত ঘুমর মানে হচ্ছে অহংকার, কন্যার বাপ আমাদেরকে ফিরে দিল। কলি যে 4 পায়ে হইয়া আসিল, কলি বলতে হিন্দু পুরাণের 4 যুগের শেষ যুগ। আমরা বলি না কিয়ামত চলে আসছে, যে আল্লাহ এই হইল, মেয়ের বাপ আমাদের মতো একটা পরিবার মানুষকে রিজেক্ট করে দিল, কিয়ামত চলে আসছে, কিয়ামত মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে, এটা বুঝেছে। সকলে বলিয়ে রেখে দেখি মেয়ের বিয়ে দেন কেমন করি। এবার তারা বলতে মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে, এবার দেখবো মেয়েকে কে বিয়ে করে। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই কথা, এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? অর্থাৎ মেয়ের বিয়ে হবে কি হবে না এটা নিয়ে তো সে ডোন্ট কেয়ার, তাকে কিভাবে শাস্তি দিব? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করে আঁকিয়ে দিল? অর্থাৎ আমি এত বড় সৎপাত্র, আমার কপালে এত বড় কলঙ্কের দাগ কে আঁকে দিল? এটাই সে বলতেছে। তো এইবার বলো, বুঝছো কিনা আজকের ক্লাসটা কেমন লাগলো? বলো তো, বলো বুঝছো কিনা? তাহলে আমরা পরের ক্লাসে বাকিটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো প্লিজ। তাহলে হোপফুলি আজকের ক্লাস আমরা ক্লিয়ার, ঠিক আছে? তো
তো আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে বাকিটা নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন সলভ করবো। হোপফুলি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো ভালো থাকবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, ভেরি গুড।